চীন থেকে চতুর্থ প্রজন্মের ২০টি জে-10CE মাল্টিরোল যুদ্ধবিমান কেনার আলোচনার জন্য চুক্তির খসড়া তৈরি করেছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগ এগিয়ে নিচ্ছে বিএনপি সরকার। $2.14 বিলিয়ন সমপরিমাণ ২৬,৩১৪ কোটি টাকা ব্যয় হবে এতে। ৮ অর্থবছরে দাম পরিশোধ করা হবে। ১০টি বিমান ঘাটতি পূরণে কেনা হবে, বাকি 10টি বিমান কেনা হবে বিমান বাহিনীর নতুন স্কোয়াড্রন গঠনে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান সচিবালয়ের সংবাদ সম্মেলনে জানান, চীন থেকে জে-10 যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। এটি নিয়েও আলোচনা হচ্ছে, আসলে এটি আমাদের কতটুকু লাভজনক হবে। একটা বিষয় দেখেন যে আগের আলোচনার এক্সটেনশনে সেটা হচ্ছে যে ইরানকে এবং মিশরকে এই জোটে জয়েন করবার জন্য বলা হয়েছে। এখন এই মিশর এখন পর্যন্ত কোনো কথা দেয় নেই, ইরানও বলছে আমি অবজার্ভ করছি, দেখতে পাচ্ছি আর কি দেখছি। দিন শেষে যেহেতু তিনটা দেশের সাথেই পশ্চিমের সম্পর্ক ভালো, এই জোটটা কি শিয়া সুন্নি বিরোধে জড়ায়া যাবে কিনা, এটা কিন্তু একটা হিউজ ঝুঁকির জায়গা আছে। কারণ পশ্চিমারা শিয়া সুন্নি ডিভাইডটাকে যখন প্রেজেন্ট করে তখন দেখবেন সৌদিকে বলা হচ্ছে লিডার অফ দ্য সুন্নি ওয়ার্ল্ড। সৌদি রাজ পরিবার, তাদের যেহেতু মক্কা মদিনার নিয়ন্ত্রণ তাদের হাতে আছে। আর দ্বিতীয়ত হচ্ছে ইরানকে বলা হচ্ছে লিডার অফ দ্য শিয়া ওয়ার্ল্ড, শিয়া কমিউনিটির। এখন এই কমিউনিটির মাঝখানের বিরোধের জায়গাটা আমরা দেখেছি গত 40 বছর ধরে আমেরিকা কীভাবে লালন পালন করেছে। এই যে ফিয়ার ফ্যাক্টরকে কাজ করে, ফিয়ার পুশ করে ব্যবসা করা, যেটা দেখবেন আমি ট্রাম্পের অ্যাগেনস্টে দেখলাম যে একজন ডেমোক্র্যাট সেনেটর ভ্যান্স হোলেন তিনি অভিযোগ করেছেন যে এই অর্থ বছরে নাকি এই যুদ্ধকে কেন্দ্র করে ট্রাম্পের কোম্পানি নাকি $15 মিলিয়ন উপরে প্রফিট করেছে। আর ক্ষমতা আসার পর থেকে এই টার্মে সে $1 বিলিয়ন উপরে সে প্রফিট করেছে যুদ্ধ, ক্ষমতা এগুলোকে অপব্যবহার করে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকার এই এস্টাবলিশমেন্টের জায়গাটা কিন্তু খুব পরিষ্কারভাবে আমাদেরকে দেখতে হবে, বোঝার বিষয় আছে যে আমরা অন্য কোনো ভ্রাতৃঘাতী যুদ্ধে জড়ায়া পড়ছি কিনা। দেখবেন যে হুতির অ্যাগেনস্টে যখন এন্টি হুতি কোয়ালিশন করা হচ্ছিল তখন কিন্তু মুসলিম ওয়ার্ল্ডে একই কনসার্ন আসছে। আবার আমাদের তো ওয়াইসি আছে। প্রশ্ন হচ্ছে যদি আপনি মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে এই কোঅপারেশনটা করতে চান। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আপনি ওয়াইসির নেতৃত্বে করছেন না কেন? তাহলে এটা তো সারা দুনিয়ার মুসলমানদেরকে একটা সেফগার্ড করবার জন্য। ওয়াইসির কোনো কার্যক্রম আছে কি দেখেন? ওয়াইসির একটা অফিস টফিস তো আছে, ওয়াইসিতে আমরা সদস্য আছি। বিবৃতি তো শুনি না, দেখি বিবৃতি দেয় ওনারা, আপনারা হয়তো ছাপার টাপার না আর কি, সব তো খবরে আসে না আর কি, আপনারা খোঁজ খবর রাখেন না আর কি। এই জন্য রাখি, কিন্তু আমি এই যে সম্প্রতি আপনি বলি যে ইরান যুদ্ধ নিয়েও তো খুব একটা আমি তাদের অ্যাক্টিভিটিস মানে কোন পক্ষে দেবে, কারণ সমস্যা হচ্ছে ইরানও তার সদস্য, আবার সৌদি আরব, গালফ কান্ট্রিগুলো তার সদস্য, আবার আমেরিকা আছে ওই পারে। তারা নিজেরাই আসলে ডিভাইডেড হয়ে আছে। হ্যাঁ, নিঃসন্দেহে এটা মানে এটা ডিসফাংশনাল অর্গানাইজেশন। অতএব সেই জায়গাতে আপনার এই ডিফেন্স প্যাক্টর এক্সটেনশনটা কিন্তু খুব জটিল আকার ধারণ করবে এবং এটাকে একটা অ্যাবিউসিভ ইনস্ট্রুমেন্ট আকারে ব্যবহার করবার চেষ্টা পশ্চিমারা কোনো ফর্মে করে কিনা সেটা কিন্তু আমাদেরকে আবার মাথায় রাখতে হবে। তো সেই জায়গাতে যে ধরেন যেহেতু এই তিনটা দেশের সাথেই আমেরিকার সম্পর্ক অত্যন্ত ভালো, এন্টি ইরান পজিশনটাকে স্ট্রেনদেন করবার জন্য এটাকে কাজে লাগানো হবে কিনা, এবং অন্যান্য দেশ গালফ কান্ট্রিগুলো জিসিসি ইতিমধ্যে দেখছেন ওপেক থেকে কিন্তু আরব আমিরাত বের হয়ে গেছে, জিসিসি অলরেডি নিষ্ক্রিয় হয়ে গেছে বিভিন্ন কারণে, সৌদি আরবের সাথে দূরত্ব বেড়ে গেছে। তো এই বাস্তবতাগুলো আমাদের সবাইকে মাথায় রাখতে হবে, কারণ আমার শ্রমিক সৌদি আরবেও যাচ্ছে, আরব আমিরাতেও যাবে, সে সব জায়গাতেই কাজ করছে। আবার আমার ডিফেন্সও দরকার। তো এই জন্য আমরা বোধ করছি যে আমাদের আলোচনাটা করা দরকার। আমার মনে হয় যে তুরস্ক, ইয়ানিস সাফাক থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তুরস্কের লিডারশিপের পক্ষ থেকে একটা আগ্রহ আসছে, তারা চায় বাংলাদেশ এই জোটে আসুক, আলোচনা চলুক। সৌদি আরবে যাওয়ার ব্যাপারে প্রাইম মিনিস্টারকে দাওয়াত দেওয়া হয়েছে, পিএম যাক, সেখানে বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা হোক এবং আমরা কিভাবে এখানে অংশগ্রহণ করতে পারি, কোন শর্তে। এবং আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ইসরায়েল সাপেক্ষে মধ্যপ্রাচ্যের যে রাজনীতি, তুরস্কের যে রাজনীতি, নেটোর সাথে যে রাজনীতি, ভারত পাকিস্তান এবং দক্ষিণ এশিয়ার রাজনীতি কিন্তু একই ম্যাপে চলবে না, এটা নিজস্ব গ্রামার আছে।
অতএব সেটাকে মাথায় রেখে আমার স্বার্থ বিবেচনা করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে আমরা বোধ করছি যে আপনি সর্বোচ্চ বেনিফিট কোথায় পাবেন, বাইলাটারাল সম্পর্কে গেলে পাবেন না মাল্টিল্যাটারাল প্যাক্টে গেলে পাবেন। জয়েন করে ফেললে কিন্তু আপনার অব্লিগেশনও তৈরি হবে, সেটা আপনি আসলে ডিসপেন্স করতে পারবেন কিনা। এখন প্রশ্ন হচ্ছে যুদ্ধ বিমান কেনার ব্যাপারে। দেখেন, আওয়ামী লীগ হিস্টোরিক্যালি, আওয়ামী লীগ এবং বাংলাদেশের বামরা দেখবেন হিস্টোরিক্যালি হচ্ছে অ্যান্টি মিলিটারি একটা পজিশন নেয়। কি দরকার সেনাবাহিনীর, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আমাদের দেখবেন ফরেন পলিসির আপনার মানে বেজ লাইন হচ্ছে দুইটা জিনিসে, একটা হচ্ছে আমার প্রতিবেশী হচ্ছে আমার বন্ধু রাষ্ট্র, আর দ্বিতীয়ত হচ্ছে আমার সংবিধানে একটা জিনিস বলে দেওয়া আছে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। এই দুইটা হচ্ছে আমার বেজ লাইন আমার ফরেন পলিসির। প্রবলেম হচ্ছে যে এই দুইটাই দুটো ভুয়া জিনিস। প্রতিবেশী রাষ্ট্র বাই ডিফল্ট আপনার শত্রু রাষ্ট্র হইতে পারে, বন্ধু রাষ্ট্র বলে কোনো জিনিস পলিটিক্যাল লেক্সিকানে নাই, এই রাষ্ট্রবিজ্ঞানের ভাষাতে এটা নাই। দ্বিতীয়ত হচ্ছে পৃথিবীর ইতিহাসে দেখা গেছে সভরেন্টির অ্যাটাক সবসময় প্রতিবেশী রাষ্ট্র, রাজ্য, সাম্রাজ্য তাদের মাধ্যমেই হয়ে থাকে। এবং আমাদের গত 55 বছরে দেখেন আমার সভরেন্টি কে কে ব্রিচ করেছে। ভারত করেছে, বার্মা করেছে, পাকিস্তান করেছে। 71-এর পরে গত 55 বছরে পাকিস্তানকে একবারও আমার আকাশ সীমা লঙ্ঘন করা, নৌসীমা লঙ্ঘন করা করেছে? ইউরোপ করেছে, ব্রিটেন 190 বছর এদের শাসন করেছে, ব্রিটেন আসছে দেশ দখল করবার জন্য চেষ্টা করেছে, আমেরিকা করেছে, কেউ করে নাই, প্রতিবেশীরা করেছে। অতএব সেই জায়গায় আমার পলিটিক্যাল লেক্সিকন মাথায় রাখতে হবে যে এই জায়গাতে আমার ডিফেন্সের জন্য সম্পর্কর ধারণাটা কিভাবে হতে হবে। এরপরে আপনি চিন্তা করবেন যে এটা আসলে কে ডেলিভার করতে পারবে। আমাদের বিমান বাহিনীর যে অবস্থা, এই আওয়ামী ন্যারেটিভ যেটা করেছে বামপন্থীরা যে একসময় বিমান বাহিনী অথবা সেনাবাহিনী, নৌবাহিনী করে কী লাভ, পয়সা নষ্ট, আমরা গরিব মানুষকে দিব, এই ন্যারেটিভের বাইরে এসে আওয়ামী লীগ যেটা করেছে পিলখানা গণহত্যা দিয়ে, সেটা হচ্ছে তার ক্যাপাসিটিকে কমায় দেওয়া, তাকে ব্যবসায়ী বানানো, তাকে মার্সেনারি বানানো। তাকে দেখবেন যে আমার টোটাল ফোর্সকে কিভাবে কর্পোরেশন, কোম্পানি, গরুর ফার্ম, ছাগলের ফার্ম, পেট্রোল পাম্প, বাসের ব্যবসা, এই সব কিছুর ভিতরে জড়ায় দিয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব কিছু করে, সে শুধু যুদ্ধ করে না। তো সেই জায়গাতে আপনার এই যে একটা ফোর্সকে যে আপনি মানে ব্যাটেল প্রিপেয়ারনেস বলে, যে আপনি যুদ্ধের জন্য তাকে কতটুকু প্রস্তুত করে রাখতে পারছেন, তাকে কি আপনি দিয়ে পুলিশিং করাবেন, তাকে গিয়ে কি আপনি কনস্ট্রাকশনের কাজ করাবেন, তাকে দিয়ে কি আপনি ল এনফোর্সমেন্ট করাবেন, মানে কি করবেন তাকে দিয়ে। আমরা সেই কাঠামোগত ডিফেন্স পলিসি এখনও সেট করতে পারি নাই। সোনার বাংলা একজন প্রতিরক্ষা মন্ত্রী নাই, খেয়াল করেছেন? আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি যে রাষ্ট্রে আপনার কোনো প্রতিরক্ষা মন্ত্রী নাই। কেন? ওই যে আপনার ডিফেন্সের ফরেন পলিসির জন্য আপনি দুটা বেজ লাইন ঠিক করেছেন। আমার তো বন্ধু রাষ্ট্র, কার সাথে যুদ্ধ করব? কমন কথা দেখবেন বাংলাদেশের সব জায়গায়, ভারতের সাথে যুদ্ধ করবো। ভারতের যুদ্ধ করে আপনি পারবেন? এত বড় দেশ তো দিনে দিনে 2 ঘন্টার ভিতর দেশ দখল করে ফেলবে। তার থেকে কীভাবে ম্যানেজ ট্যানেজ করে চলেন টলেন দেখবেন। আপনি সবসময় দেখবেন যে এই লাইনে কথাবার্তা বলা হয়। অথচ ভারতের সাথে যুদ্ধ করলে কেন আপনি হেরে যাবেন কেন? পৃথিবীতে আরও ছোটো দেশ বড় দেশের সাথে যুদ্ধ করে জিততে পারে, এটা ইরান দেখায় দিচ্ছে না? স্যাংশনের ভিতরে, এত রেস্ট্রিকশনের ভিতরে জিনিসপত্র বেচা কেনা নেয়, সারা পৃথিবী থেকে আলাদা করে ফেলছে। তারপরে পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ারকে নাকানি চুবানি খাওয়া দিচ্ছে। তো সেইখানে আমাদের দেখতে হবে যে আমার ডিফেন্স, আমার মিলিটারি, আমার সিকিউরিটি প্রোটেকশনের জায়গাতে যার কাছ থেকে যেটা এনে আপনি পারবেন নিজে বানাবেন অথবা কিনবেন অথবা ডিপ্লয় করবেন, সেই ধরনের বাইল্যাটারাল চুক্তিতে আপনাকে যেতে হবে আপনার সেফটির জন্য। কারণ আমার যা আছে তা দিয়ে আপনার যুদ্ধ হবে না। একজন মিলিটারি অফিসার বলছে, আয়াতুল কুরসি পড়া ছাড়া আমার পাইলটের তেমন কিছু করার নাই, সে এমনি এমনি মরে যাবে। আমাদের যে যুদ্ধ বিমান যেগুলো আছে ওগুলো ধান খেতে পড়ে যাবে, ওটা মাইলস্টোনের বিল্ডিংয়ের ভিতরে ঢুকে যাবে, কর্ণফুলিতে ডুবে যাবে, কিন্তু সে যুদ্ধ করতে পারবে না। অতএব সেই জায়গায় আমার টোটাল সিরিয়াস মডার্নাইজেশন দরকার।